এই পৃথিবীতে সব নানা বিচিত্র ঘটনা আর উপাদানে পরিপূর্ণ। বিচিত্র সব গাছ, নদী, পাহাড় সবই রয়েছে এখানে। বন্ধুরা, আমি তোমাকে এখন দেখাবো ৪,৭৮৯ বছরের বয়সের একটি গাছ। এই গাছটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি বয়সের গাছ হিসেবে ধরা হয়েছে। ক্যালিফোর্নিয়ায় এই গাছটি অবস্থিত। এই গাছটি মেলোসেথা বলা হয়। বন্ধুরা, মজার বই জানার বই পর্বে আমি দিয়া তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। পরিচয় করিয়ে দিব অমৃতা ও সুদীপ্ত সম্পাদিত বই আমাদের ছবি আমাদের কথা বইটির সাথে। এই বইটিতে বেশ কটি কবিতা ও ছড়া এবং সাথে অনেক সুন্দর ছবি আছে, যা পড়লে তোমরা বেশ আনন্দ পাবে। বইটির মূল্য ১০০ টাকা। তাহলে আর দেরি না করে ঝটপট বইটি কিনে চটপট পড়ে ফেলি। সাগর আকাশ বাতাস দেবী যদিয়া সাগর আকাশ বাতাস দেবী যদিয়া সাগর আকাশ বাতাস দেখি যদিয়া সাগর আকাশ বাতাস দেখি যদিয়া আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতে কচি মুখে শাহাদাতে বারিশে সোনায় রে সাগর আকাশ বাতাস দেখি যদিয়া সাগর আকাশ বাতাস দেখি যদিয়া আজ যত পাপি ও তাপি সব গুনাহে দিল মাফি আজকে যত পাপি ও তাপি সব গুনাহে দিল মাফি দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম দিল বিদায় সাগর আকাশ বাতাস দেখি যদিয়া 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 ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ
আকাশে দিয়া রে সাগর আকাশে বাতাসে দেখবি দিয়া। চীনের প্রাচীর বা গ্রেট ওয়াল অফ চায়না এর নাম তো তোমরা নিশ্চয়ই শুনেছ, কিন্তু কেন এটি তৈরি করা হয়েছিল তা কি তোমরা জানো? প্রথমেই বলে নেওয়া ভালো, পৃথিবীর দীর্ঘতম এই প্রাচীরটির দৈর্ঘ্য 2695 কিলোমিটার আর চওড়ায় 32 ফুট। ভূমি থেকে উচ্চতা স্থান ভেদে 15 থেকে 30 ফুট পর্যন্ত। দৃষ্টিনন্দন এই প্রাচীরটি কাজে ব্যবহার করা হয়েছে ইট আর পাথর। চীনের প্রাচীর বা গ্রেট ওয়াল অফ চায়না বিশ্বের সপ্তাশ্চর্যের একটি, কিন্তু কেন, কি কারণে এটি নির্মাণ করা হয়েছিল তা অনেকেরই অজানা। পৃথিবীর দীর্ঘতম এই প্রাচীরটির দৈর্ঘ্য প্রায় 2695 কিলোমিটার আর চওড়ায় প্রায় 32 ফুট। ভূমি থেকে উচ্চতা স্থান ভেদে 15 থেকে 30 ফুট পর্যন্ত। এই প্রাচীর নির্মাণের কাজ 221 খ্রিস্টাব্দ পূর্বে শুরু হয়ে শেষ হতে সময় লাগে প্রায় 15 বছর। দৃষ্টিনন্দন এই প্রাচীর নির্মাণে ব্যবহার করা হয় ইট আর পাথর। প্রতিবেশী মঙ্গোলিয়া আর মঙ্গোলিয়ার যাযাবর দস্যুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য নির্মাণ করা হয়েছিল চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল অফ চায়না। 246 খ্রিস্টপূর্বাব্দে চীন বিভক্ত ছিল খন্ড খন্ড রাজ্য আর প্রদেশে। এই রাজ্যগুলোর একটি রাজা শি হুয়াংটি। প্রভাবশালী এই রাজা আশেপাশের রাজাদের সংঘবদ্ধ করে নিজে সম্রাট হন। চীনের উত্তরে গোবি মরুভূমির পূর্বাংশে দুর্ধর্ষ মঙ্গোলদের বাস ছিল। লুটতরাজি ছিল তাদের জীবিকার প্রধান উৎস। এদের হাত থেকে দেশ ও দেশের মানুষকে নিরাপদ রাখার জন্য সম্রাটদের নির্দেশেই চীনের প্রাচীর নির্মাণের কাজ আরম্ভ হয়। প্রাচীরটি নির্মাণ হয়েছিল জিহলি, পুরো নাম পোহাই, উপসাগরের কূলে শানসিকুয়ান থেকে কানসু প্রদেশের চিয়াকুমান পর্যন্ত। তবে যে উদ্দেশ্যে প্রাচীরটি নির্মাণ করা হয়েছিল তা কিন্তু সফল হয়নি, কারণ এর অনেক জায়গা প্রায় ভেঙে পড়ত। অনেক সময় মঙ্গোল দস্যুরা প্রাচীর ভেঙে চীনা লোকালয়ে ঢুকে লুটপাট করত। এসব ঘটনার স্মৃতিচিহ্ন হিসেবে প্রাচীরের অনেক জায়গায় এখনো কিছু কিছু ভাঙা অংশ রয়েছে। দৃষ্টিনন্দন এই চীনের মহাপ্রাচীর পৃথিবীর মানুষের কাছে বিস্ময় হয়ে টিকে থাকবে শতাব্দী পর শতাব্দী। বন্ধুরা, বর্তমান দেশে মালালা ইউসুফজাই অতি পরিচিত একটি নাম। আজ তোমাদের এই সাহসী কিশোরীর গল্প শোনাবো। 14 বছরের কিশোরী মালালার জন্ম পাকিস্তানের সোয়াত উপত্যকায়। এ বয়সে পাকিস্তান সরকারের কাছ থেকে শান্তি পুরস্কার পেয়েছে সে। শিশু অধিকার নিয়ে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ রাইটস ফাউন্ডেশনের ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজের জন্য সে মনোনীত হয়েছে। মালালা যেমন বুদ্ধিমতী তেমন সাহসী। লেখাপড়ার পাশাপাশি নারী শিক্ষার জন্য সে কাজ করে যাচ্ছিল, কিন্তু সেটি তার জন্য কাল হয়ে দাঁড়ায়। সম্প্রতি তালেবানের গুলিতে আহত হয় মালালা। মাথায় গুলিবিদ্ধ হয়ে সে আহত হয়। বর্তমানে সে সুস্থ রয়েছে, কিন্তু যে বয়সে মালালার হেসে খেলে জীবন কাটানোর কথা, সে বয়সে কেন সে তালেবানের লোশানলে পড়ল? এসো বন্ধুরা, এর পেছনের এক কলুষিত ইতিহাস জেনে নেই। আনন্দে দুঃখে তখন ছোট্ট মালালার জীবন ভালোই চলছিল, কিন্তু একটি নিষেধাজ্ঞায় তার জীবন ধারাকে পাল্টে দেয়। 2007 সালে সোয়াত উপত্যকায় নারী শিক্ষা নিষিদ্ধ করে দেয় তালিবান জঙ্গিরা। এর বিরুদ্ধে সংগ্রামী হয়ে ওঠে মালালা, কিন্তু পরিণতি হিসেবে তালিবান জঙ্গিদের হামলার শিকার হয় মালালা ইউসুফজাই। নারী শিক্ষা বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ মালালাকে এখন তুলনা করা হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী কিশোরী জোয়ান অব আর্কের সঙ্গে। পারমাণবিক অস্ত্রের যুগে শান্তির এক খুদে মডেলে পরিণত হয়েছে মালালা ইউসুফজাই। বন্ধুরা, তোমরা কি জানো আমাদের এই প্রিয় মাতৃভূমি হতে প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে প্রিয় পাখি বনমোরগ। আমি তান্নি আজ তোমাদেরকে বনমোরগ সম্পর্কে মজার মজার তথ্য জানাবো। বনমোরগ বনে থাকে। বনমোরগ দেখতে অনেকটা দেশীয় মোরগের মতো হলেও আকারে ছোট ও ওজনে অনেক কম হয়।
এরা এক গাছ থেকে অন্য গাছে, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে উড়ে বেড়ায়। একটি বন মুরগির ওজন সর্বোচ্চ 1 কেজি আর বন মুরগির ওজন 500 থেকে 700 গ্রাম হয়। বন মুরগির মাংস খুবই সুস্বাদু। বন মুরগ দেখতে লাল রঙের আর বন মুরগি দেখতে হালকা লাল রঙের হয়। বন মুরগি সাধারণত 10 থেকে 12টি ডিম পাড়ে। ডিমগুলো দেখতে দেশীয় মুরগির ডিমের চেয়ে একটু ছোট। বন মোরগ মুরগি সাধারণত অরণ্যে থাকতে খুবই পছন্দ করে। একসময় পাহাড়ে গেলেই দেখা যেত বন মোরগের ছুটাছুটি, কিন্তু বর্তমানে তা একেবারেই দুর্লভ। বন্ধুরা, আমাদের মতো অনেক ছোট ছোট শিশু জড়িয়ে পড়ছে শিশু শ্রমের সাথে। ঝুঁকিপূর্ণ শিশু শ্রম বন্ধে বর্তমান সরকার গ্রহণ করেছে দানা কর্মসূচি। এই কর্মসূচির আওতায় অনেক শিশু কিশোর ফিরে এসেছে স্বাভাবিক জীবনে। শিশু শ্রমে নিযুক্ত এরকম কয়েকজনের সাথে কথা বলে একটি প্রতিবেদন উপস্থাপন করছি তোমাদের জন্য। বয়স বড়জোর 13, অথচ এই ছোট্ট বয়সী দারিদ্রের নির্মম বাস্তবতায় বেছে নিতে হয়েছে পেশা জীবনকে। রেডিহান আগুনের পাশে দাঁড়িয়ে করতে হচ্ছে সীসা গলানোর মতো ভয়ঙ্কর কাজ। শুধু হৃদয় নয়, হৃদয়ের মতো অনেকেই রাজধানীর বিভিন্ন স্থানে করছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন সব শিশু শ্রম। কেউ করছে হোটেল রেস্তোরাঁ কাজ, কেউ বা পাড়াচ্ছে রিক্সা প্যাকেটে কিংবা বাসের ভিতরে। আবার অনেকে পরিবারকে একটু আর্থিক সচ্ছলতা দিতে কর্মব্যস্ততা নিযুক্ত রয়েছে বিভিন্ন কারখানা বা ওয়ার্কশপে। সেই সাথে এক কঠিন আনন্দহীন পরিবেশে কোমলমুখী এসে শিশুরা পাঠ করছে তাদের শৈশবের সোনালী সমৃদ্ধি। তবে শিশু শ্রমিকদের কথায় ফুটে ওঠে শিক্ষার প্রতি তাদের আগ্রহ। অভাবের কারণে কাম কাজ করি, মায়ের বাজার যাই করতে পারে না দীক্ষা, ছোট ভাই বোন খাইতে পারে না লেগা কাম করে টেকা দিই। আমি যে কাজ করতে টাকা পয়সার জন্য বাসায় টাকা পয়সা দিই, আর বাসায় টাকা দিয়ে সংসার চালায়, ছেলে চেষ্টা করে। আমি এখানে কাজ করে আমার উপর খাওয়ার জন্য আমার নাতি লেখাপড়া করতে আমার ইচ্ছে করে, আমার টাকা পয়সা নাই। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শিশু শ্রম নিষিদ্ধ। তবে অল্প মজুরি দিতে পারা আর পরিবারের দরিদ্রতার পুঁজিকে ব্যবহার করে এমন সব ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ করছে এক শ্রেণীর মালিকরা। আর বাপ নাই, মা আছে, সেও মেসে কাজ করে। এই বাচ্চাটাকে যদি বাসা থিয়া যায়, কার নিরাপদে থিয়া দিব? অপরাধে জগতে যেতে পারে গা। এই জন্য তোমার হাতে দিয়ে দিচ্ছে যে আপনি একটু দেখে রাখেন। তবে বর্তমান সরকার 2015 সালের মধ্যে শিশু শ্রম পুরোপুরি বন্ধ করতে হাতে নিয়েছে স্বল্প, মধ্যম, দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা। শুধু সরকার নয়, সরকারের পাশাপাশি দরিদ্র পরিবারের অভিভাবক সহ কারখানার মালিক, সাধারণ জনগণ ও সুশীল সমাজ শিশু শ্রমের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হলে সরকার ঘোষিত সময়ের মধ্যেই শিশু শ্রম পুরোপুরি দূর হবে প্রতিশ্রুতি। মানবাধিকার আন্দোলনে অভিসংবাদিত নেতা ও দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার 95তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হলো 18 জুলাই। নিজ দেশের রাজধানী প্রিটোরিয়ার হাসপাতালে এবার নিজের জন্মবার্ষিকী পালন করেন তিনি। উল্লেখ্য, সাম্প্রতিক দিনগুলোতে ম্যান্ডেলার শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। বারবার ফুসফুসে আক্রান্ত হওয়ার ধারাবাহিকতায় সর্বশেষ গত 8 জুন হাসপাতালে ভর্তি করা হয় তাকে। যিনি ভয় পান না তিনি সাহসী নন, যিনি ভয়কে জয় করেন তিনিই সাহসী। এই বিশ্বাসকে সামনে রেখে শত্রুর সাথে শান্তি প্রতিষ্ঠা করতে কাজের মাধ্যমে শত্রুকে সঙ্গী করে বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার লড়াই শুরু করেছিলেন আফ্রিকার কালো মানুষদের অধিকার প্রতিষ্ঠার। ছাত্র জীবন থেকেই ক্ষুধা, দারিদ্র্য ও শ্রেণী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দৃঢ়তা যেন তাকে আঁকড়ে রেখেছিল মানবতার আন্দোলনে। সেই সমাজে বিশ্ব শান্তির অগ্রদূত হিসেবে আবির্ভাব ঘটেছিল অবিসংবাদিত এ নেতার। আমি যখন স্কুলে গিয়েছিলাম তখন টিঙ্গানিয়া নামে একজন নারী শিক্ষক আমাকে আমার নাম জিজ্ঞেস করেছিলেন। আমি তাকে আমার আফ্রিকান নাম রলি রাফা বলেছিলাম। তখন তিনি বলেছিলেন, না, আমি এটি শুনতে চাই, তোমার নিশ্চয়ই খ্রিস্টান নাম আছে। তাকে আমি বলে দিলাম, না, আমার এমন কোনো নাম নেই। সে সময় তিনি বলেছিলেন, আজ থেকে তুমি নেলসন। নানার বাড়িতে শৈশব কাটিয়ে ওঠা ম্যান্ডেলার ডাকনাম রলিহ নান্দা, যার অর্থ গাছের ডাল ভাঙে যে, অর্থাৎ দুষ্টু ছেলে। মাত্র 9 বছর বয়সেই হারাতে হয় বাবাকে। থেম্বু রীতি অনুযায়ী 16 বছর বয়সে ম্যান্ডেলাকে বরণ করে নেয় তার পুত্র।
ফোর্টশায়ার বিশ্ববিদ্যালয়, লন্ডন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকা, ইউনিভার্সিটি অফ উইট ওয়াটার্সরান্ডে এসব বিশ্ববিদ্যালয়ে কেটেছিল তার শিক্ষা জীবন। সময়ের প্রয়োজনে এই মানুষটিকে কখনো প্রহরী, কখনো কেরানির কাজও করতে দেখা যায়। 1941 সালে ন্যাশনাল কংগ্রেসে যোগ দিয়ে বর্ণ বৈষম্যের অভিশাপ থেকে আফ্রিকার মানুষদের মুক্ত করার সিদ্ধান্ত নেন আফ্রিকাবাসীর চিরচেনা প্রিয় মুখ মাদিবা। 1948 সালে জাতীয়তাবাদী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এলে বর্ণবাদের এ বিরোধ চরম আকার ধারণ করে। 1955 সালে কেপটাউনে শান্তিপূর্ণ এক সমাবেশে বর্ণবাদ বিরোধী এক মহা ঐক্যের ডাক দেন ম্যান্ডেলা। সংগ্রামী ঝড় ওঠে বর্ণ বৈষম্যের শিকার আফ্রিকার কালো মানুষদের আন্দোলনে। আমরা আমাদের নীতিতে এটা স্পষ্টতই পরিষ্কার করেছি যে দক্ষিণ আফ্রিকা একটি বহু জাতিসত্তার দেশ, যেখানে সব জাতির জন্য রয়েছে স্বতন্ত্র অবস্থান। যদিও অনেকে আছেন যারা মনে করেন আমরা যে শান্তি এবং অহিংসবাদের কথা বলছি তা কোনো কাজের নয়, কেননা তাদের মতে আমরা এমন একটি সরকারের সাথে শান্তি প্রস্তাব চালিয়ে যাওয়ার কথা বলছি যে সরকার নিরস্ত্র ও অসহায়ের উপর নৃশংস আক্রমণকে অস্ত্র হিসেবে মনে করে। প্রায় 17 মাস ফেরারি থাকার পর পুলিশ গ্রেপ্তার করলে দীর্ঘ 27 বছর কারাবন্দী জীবন অতিবাহিত করতে হয় ম্যান্ডেলাকে। জনতার দাবি আর প্রবল প্রতিরোধেই 1990-এ বর্ণবাদ বিরোধী এই নেতাকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য করে আফ্রিকার সরকারকে। এরপর 1994 সালে দেশটিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রথম কালো মানুষ হিসেবে নেলসন ম্যান্ডেলাই প্রেসিডেন্ট নির্বাচিত হন। গণতন্ত্র তার হাতেই অধিষ্ঠিত হয় এই দেশটিতে। আমি কোনো ঈশ্বর প্রেরিত মহাপুরুষ হিসেবে নয়, তোমাদের এই অনুগত একজন হিসেবে দাঁড়িয়েছি। তোমাদের হাতেই আমি আমার বাকি জীবনটা সঁপে দিলাম। 1999 সালে তিনি রাজনীতি থেকে অবসর নিলেও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে গেছেন নির্বিঘ্নে। শান্তিতে নোবেলজয়ী এই মহান নেতার কৃতিত্ব শুধু আফ্রিকার জনগণ নয়, গোটা বিশ্বের গণতন্ত্রকামী ও শান্তিকামী মানুষের কাছে জীবন্ত কিংবদন্তির দৃষ্টান্ত হয়ে রবে পৃথিবীর অস্তিত্ব জুড়ে। খোদার প্রেমে সারাবতি বেহুশ হয়ে রোয় পুড়ে হয় ছেড়ে মসজিদের আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে হয় খোদার প্রেমে সারাবতি দুনিয়াদারি শেষে আমার নামাজ রোজার বজরাতে দুনিয়াদারি শেষে আমার নামাজ রোজার বজরাতে চাই না বেশি খুদার কাছে চাই না বে খুদার কাছে নিত্য মোনাজাত করে হয় খুদার প্রেমে সারাবতি বেহুশ হয়ে রোয় পুড়ে হয় ছেড়ে মসজিদের আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে হয় খোদার প্রেমে সারাবতি কয়েস যেমন লাইলি লাগে লোভিল মজনু খেতাব যেমন ফরহাদ শিরের প্রেমে হলো দেওয়া না বেতাবে খুদি से मशगूलाम बेखुदी से मशगूलाम तेमनी मोर খোদার তরে হায় খোদার প্রেমে
शराब पी बेहोश हुए रोए पूरे हाय ছেড়ে বসে দিয়ে আমার মুর্শিদ এলো যে সেই পথ ঘুরে হায় খোদার প্রেমে শরাব পি। দেখতে দেখতে শেষ হয়ে এলো আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই শুভ কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন।